ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে মহামান্য হাইকোর্টে কোর্ট নাম্বার 19-এ জাস্টিস বিশ্বজিৎ স্যারের বেঞ্চে একটি মামলা ছিল, যেটা কিনা কাট অফ সংক্রান্ত মামলা। 42,949 যে শিক্ষক নিয়োগ হয়েছিল 2016 সালে, সেখানের একটি ডিস্ট্রিক্টের কাট অফ সংক্রান্ত মামলা। তো আমরা জানি যে একদম শুরুর দিকে জাস্টিস বিশ্বজিৎ স্যার এই ধরনের কাট অফ সংক্রান্ত মামলা একেবারে শুনছিলেন না, ডিসমিস করে দিচ্ছিলেন। পরবর্তী ক্ষেত্রে একটা সময় এমন আসে যেখানে গিয়ে তিনি বিষয়গুলো খানিকটা অনুধাবন করেন যে কিছু তো গরমিল আছে, তো সেখান থেকে সেই মামলাগুলো শুনছিলেন। পরবর্তী ক্ষেত্রে অন্যান্য কাট অফ মামলাগুলো না শোনার একটা বড় কারণ তিনি বলে দিয়েছেন যে ডিভিশন বেঞ্চে যে 32 মামলা আছে প্রিয়াঙ্কা নস্কর, সেটা না মিটলে তিনি শুনবেন না। কিন্তু নতুন করে আবার কাট অফ মামলা তিনি শুনলেন কার্যত। দিব্যেন্দু ব্যানার্জি বলে একজন প্রার্থী, তিনি একটি মামলা সিঙ্গেল পিটিশন দাখিল করেছেন, যার ডাব্লিউবি নাম্বার 5796 অফ 2025। তো দিব্যেন্দু ব্যানার্জি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলা কিন্তু অর্ডারও আপনাদের আজকে আপলোড হচ্ছে, সেটাও এখানে অ্যাটাচ করা আছে, দেখে নেবেন ভিডিওতে। তো তার দাবি তিনি আরটিআই করে জানতে পারেন তার নাম্বার সার্চ অ্যান্ড সার্চ, এবং তিনি একটা ট্যাবুলেশন, একটা চার্ট তৈরি করেন এই 28/11/2022 যে ব্রেকআপ তালিকা 16,042,949 সংক্রান্ত, সেখানে এন্টার একটা তালিকা তৈরি করে তার নিচে যে সমস্ত প্রার্থীরা নাম্বারে চাকরি করছেন তাদের গোটা বিষয়টা রেখে তিনি মামলাটা দায়ের করেছেন। সেই মামলায় মহামান্য হাইকোর্ট আজকে একটা বড় নির্দেশ দিয়েছে, রিপোর্ট ফাইল করতে বলেছে, এবং ওই কথাগুলো লিখেছে যে লেস মেরিটিয়াস ক্যান্ডিডেটগুলো তারা চাকরি করছে, এই সমস্ত জিনিসগুলো আছে। তো তার বেসিসে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলেছে যে আপনার কেন সাপ্রেস করার চেষ্টা করছে রিপোর্টগুলো দিন। তো গোটা বিষয়টি কী হচ্ছে, এই মামলার আইনজীবীর সাথে সরাসরি আমরা কথা বলেছিলাম, তার কথোপকথনগুলো শুনে নিন, তাহলে বুঝতে পারবেন যে এই ম্যাটারে আজকে মহামান্য হাইকোর্টে কী কী ঘটনা ঘটেছে। আজকে আইটেম নাম্বার 15-এ জাস্টিস বিশ্বজিৎ স্যারের বেঞ্চে যে মামলাটা ছিল, দিব্যেন্দু ব্যানার্জির যে মামলা, হাওড়া ডিস্ট্রিক্টের একটি রিক্রুটমেন্ট, যেটা 2016 সালে নিয়োগ প্রক্রিয়া সম্ভবত 42,949, সেই মামলায়, সেই কাট অফ সংক্রান্ত মামলায় আগে বলুন মামলাটা কি বিষয়ক মামলা, এবং তার পাশাপাশি জাস্টিস বিশ্বজিৎ স্যারকে কি অর্ডার করেছেন? দেখুন, মামলাটি হচ্ছে যে ওই এই ছেলেটি তিনি 2016 টেট 2014 পাস করেন, 2016 সালে সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছিলেন, কিন্তু তারপরে পার্টিসিপেট করার পরে তিনি কিচ্ছু জানতে পারেননি যে তিনি সিলেক্টেড হয়েছেন কি হননি। আপনারা জানেন 2022 সালে সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এই ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করে 2022 সালে। এই ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করার পরেই এ দেখে, আরে বাবা, আমার থেকে তো মানে একাডেমিক্যালি কম সাউন্ড ব্যক্তিরা তারা চাকরি পেয়েছেন। সে নিজের নাম্বার জানার জন্য আরটিআই অ্যাপ্লিকেশন করেন। আরটিআই অ্যাপ্লিকেশন করার পরে সে তার নিজের নাম্বারটি জানতে পারে। নিজের নাম্বারটি জানার পরে সে দেখে যে তার থেকে কম নাম্বার পাওয়া ব্যক্তিরা 2016 সালের সিলেকশন প্রসেসে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, তার ওই ব্রেকেজ অফ মার্কসের লিস্টে তাদের নাম আছে। বোর্ড অফ আছেন, অ্যাকর্ডিং টু দ্য রুল তাদের প্যানেল পাবলিশ করা উচিত। প্যানেল বলতো প্যানেল, কিন্তু কোথায় পাবলিশ হয়েছে কেউ জানে না। ব্রেকেজ অফ মার্কস প্রকাশ যে 2022 সালে আদালতের নির্দেশে করার পরে ওরাই আবার নোটিফিকেশন দিয়ে বলে ওই লিস্টে ভুল ছিল, সেটাখানে এরোনিয়াস লিস্ট ছিল। আমরা এরর ফ্রি লিস্ট, যেহেতু টেট 2022 নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, সেই সময় লিখেছিল নোটিফিকেশনে আমরা যে এরর ফ্রি লিস্ট পরবর্তীতে পাবলিশ করব। আজকে 2025 সাল, এখনো পর্যন্ত এরর ফ্রি লিস্ট পাবলিশ হয়নি। তাহলে কি হলো, একবার বললো যে প্যানেল পাবলিশ করার প্রভিশন নেই, সেই সময়ে বললো, পরবর্তীতে আদালতের নির্দেশে ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করার পরে বলছে যে আমাদের ওই লিস্টটি ভুল রয়েছে। ভাবুন, 2018 সালে যদি প্যানেল পাবলিশ হয়, তাহলে 2022 সালে কেন এরোনিয়াস লিস্ট পাবলিশ করতে হয়েছিল? তাহলে আবার তার পরের দিনই আবার বলতে হয়েছিল কেন ওটাই এররযুক্ত লিস্ট, এরর ফ্রি লিস্ট পরবর্তীতে পাবলিশ করবো। এখনো 2022 থেকে 2025 প্রায় 2 বছরের বেশি সময় পেরিয়ে গেল। যদিও টেকনিক্যালি শুনতে 3 বছর লাগলো, প্রায় 2 বছরের অধিক সময় পেরিয়ে গেলেও বেসিক্যালি এখনো পর্যন্ত সেই ব্রেকেজ অফ মার্কস, সেই এরর ফ্রি ব্রেকেজ অফ মার্কস প্রকাশ হয়নি। এই যে লিস্ট প্রকাশ করেছিল সেখান থেকেই দেখিয়েছি যে আমার থেকে, অর্থাৎ এই দিব্যেন্দুর থেকে কতজন কম নাম্বার পেয়ে তারা সিলেক্টেড হয়ে আছে। তার একটা ট্যাবুলার চার্ট করেছে, মহামান্য বিচারপতিকে সেটা দেখিয়েছি। তিনি আজকে নির্দেশ দিয়েছেন কোর্টকে রিপোর্ট ফাইল করা, যে whether my contestant is right or wrong.
বোর্ড বলেছে যে বোর্ড খুব স্বাভাবিকভাবে বারবার বলেন যে রেপুটেশন মেনটেনেবল না, এতদিন পরে এসছে। মহামান্য বিচারপতি বলেছেন যে সব বুঝলাম, কিন্তু তার থেকে কম নাম্বার পাওয়া ব্যক্তিরা তারা কি করে চাকরিতে থাকে। তিনি রিপোর্ট ফাইল করতে বলেছেন এবং বোর্ড কি কিছু হাইড করতে চাইছে এটা আদালত কিন্তু বলে জিজ্ঞাসা করেছে যে বোর্ড কি কিছু হাইড করতে ডিসক্লোজ করতে কি অসুবিধা। এর যদি মানে এর থেকে কম নাম্বার পাওয়া ব্যক্তিদের একটা ট্যাবুলার চার্ট করে নিয়েছে, তো সে 8টি অ্যান্সার পেয়েছে, তারপরে সে ট্যাবুলার চার্টে মানে ওটার সাথে কম্পেয়ার করে দেখছে এতজন ব্যক্তি তার থেকে কম নাম্বার পেয়েছে, তাহলে কেন সেটা বোর্ড রেসপন্ড করবে না? কেন বোর্ড জানাবে যে সেটা সঠিক নাকি বেঠিক? তিনি রিপোর্ট ফাইল করতে নির্দেশ দিয়েছেন, মামলাটি রিপোর্ট ফাইল হবে। তো স্যার এখানে যেটা আমার বক্তব্য হচ্ছে, আপনি বলছেন তাদের আজকে আর্গুমেন্ট ছিল পর্ষদের তরফ থেকে 2018 সালে প্যানেল পাবলিকেশন করেছে, সেই সময় প্যানেল পাবলিশ হয়েছে। বাট বিষয়টা হচ্ছে এই ছেদ যুক্তিটা কতটা ছেদ, তার কারণ হচ্ছে 2017 সালে তাদের নিয়োগ কমপ্লিট হয়ে গেছে হিসাব মতো, তাহলে প্যানেল পাবলিকেশন সেই সময় অ্যাকচুয়ালি তাদের বক্তব্য ছিল সেই সময় প্যানেল পাবলিশ হয়েছে। দেখুন আপনাকে আমি দেখাতে পারি, ওরাই এসে বলতো প্যানেল পাবলিকেশনের কোনো প্রভিশন নেই, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছেই এটা বলে কত মামলা তারা ডিসমিস করিয়েছে। আমি আজকে কথাও বলেছি মামলা চলাকালীন যে দেখুন 2016 ওই দেখবেন ওই নোটিফিকেশনে লেখা আছে টেট 2014 থেকে দুটো সিলেকশন হয়েছে 16 এবং 20, আর ব্রেকে যা মার্কস প্রকাশ করা হয়েছে। আমরা 2020 নিয়ে আদালতের সামনে কি কি মিথ্যা কথা বলেছে সেটা অচিন্তর মামলায় আমি একটা ডিসক্লোজ করে দিয়েছি। কিভাবে? যে 2020-তে তখন কি বলা হয়েছিল ডিভিশন বেঞ্চের সামনে যে আমাদের প্যানেল পাবলিশ হয়েছিল, কিন্তু এই যে আসলে তখন সাইবার হ্যাকিং এর জন্য আমরা ওটা তুলে নিতে বাধ্য হয়েছিলাম, আমরা ডিপিএসসিতে প্যানেল পাবলিশ করে দিচ্ছি। ডিপিএসসি ওয়াই আমি দেখেছিলাম যে 2022 সালের লিস্ট, যেটা আদালতের নির্দেশের ফলে 2020 সালের ওই যে প্যানেল অ্যাকর্ডিং টু দ্য ব্রেকেজ অফ মার্কস, আর 2000 সেই সময়ে দাঁড়িয়ে 2020 সালের সাপেক্ষে যে ডিপিএসসির লিস্ট, আমি ডিপিএসসি ধরে ধরে দেখিয়েছি যে 2022-এর ওদের ওই ব্রেকেজ অফ মার্কসের যে লিস্টের সঙ্গে ওই ডিপিএসসির টাঙানো লিস্টের কি পার্থক্য রয়েছে। দেখা গেছে যে যাদের নাম 2022 সালের লিস্টে নেই তারাই 2020 সালের ডিপিএসসির লিস্টে ছিল। ভাবুন একবার, 2022 সালের লিস্টে তাদের নাম নেই, 2020 সালের লিস্টে তাদের নাম আছে। তার মানে কি একটা প্যানেল গোটা প্রাইমারি এডুকেশন যে যারা যেসব ব্যক্তিদের সিলেক্ট করলো তাদের কি মানে কলকাতা থেকে ধরুন সাপোজ সেটা নদিয়া ডিস্ট্রিক্ট, বা ধরুন সাপোজ ধরুন হুগলি ডিস্ট্রিক্ট বা 24 মেদিনীপুর, যে কোনো ডিস্ট্রিক্ট হতে পারে, সেটা কি কলকাতা থেকে লিস্টটা মেদিনীপুর পর্যন্ত পৌঁছতে মাঝে কিছু ক্যান্ডিডেট ঢুকে গেল? এটা কখনো হতে পারে? ঢুকে গেছে। আপনি 2020 সালে সেই মামলায় দেখতে পাবেন যে এরকম কত ক্যান্ডিডেট, এই এক্সেস ক্যান্ডিডেট সেখানে ঢুকে বসে আছে। এই যে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট 2016 সালে এবং 2020 সালে ভুরি দুর্নীতি হয়েছে, এবং তারা তাদের ডকুমেন্ট নিয়ে এসে সেটা প্রমাণ করছে। এরা আরটিআই করছে, এখন আরটিআই করে দেখাচ্ছে যে তাদের প্রাপ্ত মার্কস বেশি, অথচ যারা কম মার্কস পেয়েছে তারা সব অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বসে আছে। রিজার্ভেশন পলিসি মেনটেনই করা হয়নি, রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের আনরিজার্ভ হিসেবে ট্রিটই করেনি, তাদের প্রত্যেককে ওই শুধুমাত্র রিজার্ভ ক্যাটাগরিতে ট্রিট করেছে, ফলে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সব থেকে বেশি ডিপ্রাইভ হয়েছে এই সমস্ত সিলেকশন প্রসেসে। সেক্ষেত্রে জেনারেল কাট অফটা একটা লো গেছে, যেমন মালদা ক্ষেত্রে 10.252 গেছে, বাট 20 ওবিসি এ ছেলে মেয়েগুলো চাকরি পায়। হ্যাঁ, মালদা থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, সব ডিস্ট্রিক্টেই একই জিনিস হয়েছে। সেখানে যারা মোর মেরিটোরিয়াস তারা ডিপ্রাইভ হয়েছে, লেস মেরিটোরিয়াস তারা সুযোগ পেয়েছে, এবং শুধু তাই না রিজার্ভেশন পলিসি মেনটেন হয়নি। আসলে তো মানে এই ওএমআর ধ্বংস করে দিয়ে ওরা যেটা করেছে সেটা হচ্ছে ফেল ক্যান্ডিডেটদের সব অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এসএসসিতে এত দুর্নীতি জানা গেল তার কারণ ওএমআর সিটটি উদ্ধার হয়েছে। এই উর্বর মস্তিষ্কের এই সমস্ত অফিসিয়ালরা আর উর্বর মস্তিষ্কের কিছু মানুষেরা তারা তো এই প্রাইমারির ওই স্ক্যান কপি রাখেনি, সেগুলো ধ্বংস করেছে ফিজিক্যাল কপি, তারপরে সেই সব গল্প রচনা করেছে, গরুর গল্প বলছে। একটা লাস্ট কোশ্চেন আমার, সেটা হচ্ছে আদৌ কি যোগ্য বঞ্চিতরা জাস্টিস পাবে এবং সেটা কতদিন লাগবে জাস্টিস পেতে? এটা দেখুন একটা কথা বলি, যে অযোগ্য অ্যাপয়েন্টমেন্ট যদি হয়, আমি গতকালের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের অর্ডারটিকে রেফার করতে চাইব।
সেটা হলো প্রায় 24 বছর পরে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের নেতা তার চাকরি গেছে। 2001 সালের সিলেকশন ম্যানেজিং কমিটির মাধ্যমে, আদালত 2010 সালে রায় দিয়েছিল, তারপরেও তার চাকরি যায়নি। আজকে 2025 সাল, গতকাল তার চাকরি গেছে 24 বছর পর। মানে যারা ভাবছেন যে আমাদের চাকরি বেঁচে থাকবে, আমরা ইলিগাল ওয়েতে পয়সা দিয়ে চাকরি পেয়েছি, এবং যারা ভাবছেন যে ভবিষ্যতে পয়সা দিয়ে চাকরি পাবো, তারা সকলে ভুল ভাবছেন। যে এবং তাদের চাকরি যাবে না, এই ভাবনাটাই ভুল। তাদের চাকরি আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 বছর পরে হোক, 4 বছর পরে হোক, 24 বছর পরে হোক, চাকরি যাবে। কিন্তু স্যার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরুন এমন অনেক প্রার্থী আছে যারা তো জানেই না এই জন্য রিজার্ভেশন পলিসি আপনি বলছেন এটা মেনটেন হয়নি, তো তারা হয়তো টাকা দেয়নি, কিন্তু তারা এই এদের ভুলের জন্য তারা কোনোভাবে সাফার করে সিস্টেম। দেখুন, সিস্টেমেটিক ভুলের জন্য সাফার তো করতে হয়। আপনি যদি দেখেন এর আগে এরকম অনেক প্রসিডিওর হয়েছে যেখানে ক্যান্ডিডেটরা কোনো আর্থিক লেনদেনের মাধ্যমে তারা বেনিফিট পেয়েছেন এরকম প্রমাণ নেই, বা হয়তো আদৌ পাননি। কিন্তু এটা তো হতেই পারে যে পদ্ধতিটি ভুল, তা পদ্ধতিগত ত্রুটির জন্য তো সিলেকশন প্রসেস বাতিল হয়েছে। ত্রিপুরায় হয়েছে, একাধিক উদাহরণ রয়েছে যে পদ্ধতিগত ত্রুটি, রিজার্ভেশন পলিসি মেনটেন হয়নি, সিলেকশন প্রসেস স্যাটিসফাইড হয়েছে। পদ্ধতিগত ত্রুটির জন্য হয়। তো আশা করি গোটা বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ধরনের খবরাখবর পেতে, এই ধরনের বিষয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং একটু লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।